চতুর্থ ধাপে আজ ভাসানচরে যাচ্ছেন ২,০০০-এর বেশি রোহিঙ্গা। মিয়ানমারে ফিরে গিয়ে উন্নত জীবনের পথ খুঁজে পেতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ। যানজট নিরসনে রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণ প্রকল্প। উড়াল রেললাইনের পাশাপাশি থাকছে পাতাল পথও। সম্ভাব্যতা যাচাই শেষ। কোটি টাকার প্রকল্প ঢালা হয়েছে জেগে ওঠা চরে। নওগাঁয় গুচ্ছ গ্রামের নামে অর্থ লোপাটের অভিযোগ। বছর না পেরোতেই ধসে পড়েছে বেশিরভাগ ঘর। এবং যুক্তরাষ্ট্র জুড়ে ভারী তুষারপাত অব্যাহত। তুষারঝড়ে ভার্জিনিয়া, মিসৌরি এবং টেক্সাসে পরিস্থিতির অবনতি। ইউরোপেও বিপর্যস্ত জনজীবন। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চতুর্থ দফায় নৌবাহিনীর ৫টি জাহাজে ২,০১২ জন রোহিঙ্গাকে আজ নেওয়া হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় নৌঘাটিতে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাদিয়া। আর মাত্র কয়েক মিনিট পরে কিন্তু নৌবাহিনীর 5টি জাহাজ যাত্রা করবে সে বহুল আলোচিত ভাসানচরের উদ্দেশ্যে। আর চতুর্থ দফায় আজকে যাচ্ছে ২,০১২ জন রোহিঙ্গা। এটি হচ্ছে একদিনে সবচেয়ে বেশি রোহিঙ্গা যাওয়া। গত ৪ ডিসেম্বর শুরু হয়েছিল ১৬৪২ জনকে দিয়ে। আজকে কিন্তু সে 3 মাসের মাথায় এসে যে সরকার যে প্রশাসনের একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল সব পুরোপুরি কেটে গেছে। এইসব রোহিঙ্গারা বলছে তারা একটা উন্নত জীবনের আশায় তারা এই ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করছে। ইতিমধ্যে জানেন তাদের অনেক স্বজন কিন্তু এখন ভাসানচরে আছে এবং তারা সেখান থেকে মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে তাদেরকে জানাচ্ছে উন্নত জীবনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু সে ভাসানচরে করে দেওয়া হয়। আপনারা জানেন যে কিন্তু বাংলাদেশ সরকার সে ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা থাকার মতো করে কিন্তু উন্নত জীবন ব্যবস্থা, উন্নত আবাসন ব্যবস্থা সেখানে গড়ে তুলেছে। সেখানে যেমন উন্নত যেমন আবাসন ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি থাকার জন্য সেখানে শিক্ষা কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেটা এখানে মাদ্রাসা চালু হয়েছে, মসজিদ চালু হয়েছে, বাজার ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ বলা চলে রোহিঙ্গারা যে একটি উন্নত জীবন চায় তার সব কিছু কিন্তু এখন নিশ্চিত করা হচ্ছে সে ভাসানচরে। আর সে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই রোহিঙ্গারা আজকে ভাসানচর যাচ্ছেন। তা আমাদের কাছে যে তথ্য রয়েছে সে আজকে হলো নৌবাহিনীর মোট 5টি জাহাজ আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে এই চট্টগ্রাম যে বোট ক্লাব ঘাট থেকে। এবং ঠিক তারা 12টায় গিয়ে কিন্তু তারা ভাসানচরে গিয়ে পৌঁছবে। ভাসানচরে পৌঁছার পরে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে যে ওয়্যার হাউস থেকে। সেখানে সামান্য ছোটোখাটো একটা ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ের পরে তাদেরকে পৌঁছে দেওয়া হবে তাদের নিজ নিজ ক্লাস্টার। ইতিমধ্যে কিন্তু জানেন যে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে সে ভাসানচরের মধ্যে। আমি যদি একটা তথ্য বলি আপনাকে, সেখানে যে যোগাযোগ ব্যবস্থার কথা বলি, অভ্যন্তরীণ প্রায় রয়েছে ৪২ কিলোমিটার সড়ক পথ যেটা পুরোপুরি পাকা। অর্থাৎ পুরোপুরি পাকা। বাংলাদেশে একমাত্র যেখানে সড়ক ব্যবস্থা রয়েছে ভাসানচরে। সেখানে ইতিমধ্যে কিন্তু স্কুল গড়ে উঠেছে, মসজিদ গড়ে উঠেছে, মাদ্রাসা গড়ে উঠেছে। এবং আরেকটি বিষয়, এই রোহিঙ্গাদের যে কর্মব্যবস্থা সংস্থানের জন্য কিন্তু সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু কৃষিখাতের যে প্রশিক্ষণ সেটিও শুরু হয়ে গেছে। নারীদের জন্য যে পোশাক কৃষির যে প্রশিক্ষণ সেটিও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ এসব রোহিঙ্গারা বলছেন তারা উন্নত জীবন চান। সে উন্নত জীবন ধারণের জন্য তাদের যে ব্যবস্থা, তাদের কর্মমুখী করা সব কিছু কিন্তু ভাসানচরে জারি হয়েছে। আপনি জানেন ২০১৭ সালের ২৫শে আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছিল। মিয়ানমার বাহিনীর নির্যাতনের মুখে টিকতে না পেরে প্রাণভয়ে তারা বাংলাদেশে আসে। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কিন্তু তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। টেকনাফ, ফুকিয়া বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল তাদের জন্য বরাদ্দ দিয়েছিল। সেখান থেকে তাদের যে গিঞ্জি জীবন সেই গিঞ্জি জীবন মুক্তি দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকার সেই ব্যবস্থাটি করেছে। সেটি হলো ভাসানচরের স্থানান্তর প্রক্রিয়া। সরকারের সিদ্ধান্ত ছিল ১ লাখের বেশি রোহিঙ্গাকে তারা ভাসানচর নিয়ে আসতে চায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সেই রোহিঙ্গাদেরকে ভাসানচর যে নেওয়া সেই প্রক্রিয়াটি এখনও চলছে। অর্থাৎ 3 মাসে প্রায় 8,500-এর মতো রোহিঙ্গার আবাসস্থল হবে সে ভাসানচর যেখানে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকারের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা হলো 1 লাখের বেশি রোহিঙ্গাকে সেখানে নেওয়া। তো বলা চলে যে রোহিঙ্গাদের যে ভাসানচর নেওয়ার যে যাত্রা সে প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 4টি জাহাজ পরিপূর্ণ হয়ে গেছে। 5ম জাহাজটি এখন পরিপূর্ণ করা হচ্ছে এবং 5ম জাহাজটি পরিপূর্ণ হওয়ার পরপরই কিন্তু তারা যাত্রা শুরু করবে ভাসানচরের উদ্দেশ্যে। এবং 3 ঘন্টার মধ্যে গিয়ে তারা ভাসানচর গিয়ে পৌঁছবে। 3 ঘন্টা ভাসানচর পরে আগামী 3 দিন তাদেরকে রেডিমেড ফুড অর্থাৎ খাবার তৈরি করা খাবার দেওয়া হবে। 3 দিন পর তাদের যখন রান্নার উপসামগ্রী তাদের কাছে চলে যাবে তখন তারা নিজেরা রান্না করে খেতে পারবে। এমন একটি প্রক্রিয়া চলছে এই ভাসানচরে। তো বলা চলে চতুর্থ দফায় আজকে সবচেয়ে বেশি ২,০১২ জন। এর আগে ছিল ২,০০০ গত যে তৃতীয় দফা ছিল ১,৮০৮ জন ছিল। আজকে হচ্ছে চতুর্থ দফায় ২,০১২ জন, প্রায় যে রেকর্ড পরিমাণ রোহিঙ্গাকে ভাসানচর নেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে রোহিঙ্গাদের যে ভাসানচরের যাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। এদিকে উন্নত জীবনের লক্ষ্যে অর্থনৈতিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে ভাসানচরের রোহিঙ্গাদের।
তাদের জীবন উন্নত করতে সরকারি বেসরকারি উদ্যোগে দেয়া হচ্ছে কর্মমুখী শিক্ষা। এর ফলে মিয়ানমারে ফিরেও তারা উন্নত জীবনের পথ খুঁজে পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। ভাসান চরে নতুন দিনের শুরু। কক্সবাজারের চেনা পরিবেশ ছেড়ে বিচ্ছিন্ন এই চরে এখন বেশ মানিয়ে নিয়েছেন রোহিঙ্গারা। মানুষের কোলাহল আর দোকানীদের হাঁক ডাকে কে বলবে কয়দিন আগেও সমুদ্রের মোহনায় একটা জনবিচ্ছিন্ন দ্বীপ ছিল এই ভাসানচর। দিনের শুরুতে পুরুষরা চলে যাচ্ছেন পাশের ডোবা খালে মাছ ধরতে, আর নারীরা নিচ্ছেন কর্মমুখী নানা প্রশিক্ষণ। পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে তাদের সেলাই, শাকসবজি উৎপাদন, হাঁস মুরগি ও মৎস্য পালন, গবাদি পশু পালন, ক্ষুদ্র কুটির শিল্প সহ 5টি বিষয়ে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সেলাই করে নিজের গায়ে দেব, আবার অন্য লোকদেরকে সেলাই করে পয়সা কামালে আমরা কিন্তু পেট ভরে খেতে পারবো। একটা মেশিন ললে আমাদের বাসা যায়, কাজ সেলাই করে পারবো, আমাদের ছেলে আর লেখাপড়া করতে পারবো, আমাদের অনেক ভালো করে চলতে পারবো। সব রাশনপত্র খাওয়া দাওয়া সব দিয়েছিল। যদি কাজকর্ম হয় আমরা তো কোনো টেনশন ছাড়া নিরাপদ আমরা এখানে বসবাস করতে পারবো। শুধু সরকারি উদ্যোগ নয়, বেসরকারি নানা প্রতিষ্ঠানও ভাসানচরে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিতে এগিয়ে আসছে। ভাসানচরে সবজি আসে বাইরের থেকে, তারা যদি নিজেরাই উৎপাদন করে তাহলে সবজির চাহিদাটা পূরণ হবে। ভবিষ্যতে এখানে তাদেরকে দিয়ে সুলভ মূল্যে গার্মেন্টসের কাজকর্ম করানো যেতে পারে। তারা যখন তাদের দেশেও চলে যাবে তখনও এই যে গুণটা, এই স্কিলটা, এটা কাজে লাগিয়ে তারা আসলে সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের মধ্য থেকেই দৈনিক ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হচ্ছে। তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ দিয়ে আপাতত দৈনিক ভিত্তিতে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, যাতে তারা কিছুটা লিকুইড মানি পেতে পারে। বর্তমানে 45টি বেসরকারি সংস্থা কাজ করছে ভাসানচরে। এভাবেই ভাগ্যের চাকা ঘুরছে রোহিঙ্গাদের। সব হারানো এই মানুষগুলোকে আশা জাগাচ্ছে ভাসানচরের নতুন জীবন। দেশের মূলধারার অর্থনীতিতে বড় মাপে অবদান রাখার সুযোগ হয়তো নেই, তবে তাদের পরিবারের জীবনটা যাতে স্বাচ্ছন্দ্যে কাটে তার জন্য কাজ করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। এহসান জুয়েল, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। শীতের দেশের টিউলিপ এখন বাংলাদেশে। রাজস্বিক সৌন্দর্যের বাগান দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। গাজীপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা টিউলিপ বাগান নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। এবার রাজধানী ঢাকাকে ঘিরে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর আওতায় নির্মাণ করা হবে 70 কিলোমিটার উড়াল ও 10 কিলোমিটার পাতাল রেল লাইন। এর মাধ্যমে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা। বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট নিরসনের প্রত্যাশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহের প্রতিবেদন। যানজটে নাকাল রাজধানীবাসী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নানামুখী প্রচেষ্টার শেষ নাই। তার সাথে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশে বৃত্তাকারে উড়াল রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে প্রাথমিক কাজও শেষ করেছে তারা। সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশা অনুযায়ী ঢাকার চারপাশকে বেষ্টন করে বৃত্তাকারে 70 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। রেলপথটি টঙ্গী থেকে গাবতলী হয়ে কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের চাষাড়া পূর্বাচল সড়ক হয়ে পুনরায় টঙ্গীকে সংযুক্ত করবে। নির্মাণ করা হবে 21টি উড়াল স্টেশন। জমি সংকটের কারণে প্রায় 10 কিলোমিটার লাইন হবে, মাটির নিচে থাকবে 3টি পাতাল স্টেশনও। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের চতুর্দিকে প্রত্যেকটা রুটের মেট্রো, সাবওয়েজ এবং অন্যান্য মোডের সাথে একটা সমন্বিত ট্রান্সফার ফ্যাসিলিটিস তৈরি করা হবে। স্টেশনগুলো নৌপথ, মেট্রো রেল ও সড়কপথকে সংযুক্ত করবে। এর ডিপো হবে ডেমরায়। উত্তরা আর কামরাঙ্গীর চরে হবে বৈদ্যুতিক সাব স্টেশন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই পথে ট্রেন চলবে বিদ্যুতে, যার গতি হবে 120 কিলোমিটার। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 70,000 কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইতিমধ্যেই আমাদের পিপিপি যে অথরিটি আছে তাদের মধ্যে একটি এমএমও হয়েছে, এবং এটা যদি আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হয় সেভাবেও এটা হতে পারে। 4 থেকে 5 বছর সময় লাগবে এটা বাস্তবায়নের জন্য। আগামী বছর পুরোদমে কাজ শুরুর লক্ষ্যে এগোচ্ছেন জানিয়ে মন্ত্রী বলছেন, এই প্রকল্পের মাধ্যমে দূর হবে ঢাকা শহরের যানজট। যানজট মুক্ত থেকে শুরু করে আমাদের সহজ চলাচল, সময়, এই সব কিছুই সাশ্রয় হবে। আমাদের দেশ অনেক অনেক বেশি এগিয়ে যাবে।
2022 সালে কাজ শুরু হলে 2028 সালে প্রকল্পটি সমাপ্ত হবে বলে আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, 8 বছরেও ব্যবসায়ীদের টানতে পারেনি পানগাঁও বন্দর। নৌপথে পণ্য এনে আবার স্থলপথ ব্যবহারে বাড়তি খরচ, ব্যয় সাশ্রয়ী করার পরামর্শ। কোটি টাকার প্রকল্প ঢালা হয়েছে নদীর জেগে ওঠা চরে। গুচ্ছগ্রাম নির্মাণের নামে অর্থ লোপাটের এই প্রকল্পটি নওগাঁর বদলগাছির ছোট যমুনা নদীর চরে। নির্মাণের বছর না পেরোতে বেশিরভাগ টিনের ঘর ধসে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এই প্রকল্প করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দফতর বলছে, ভেঙে যাওয়া ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করা হবে। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছির নালুকাবাড়ি এলাকায় ছোট যমুনা নদীর মাঝখানে জেগে ওঠা চরে টিনের চালা ঘরের নতুন রাজ্য গড়ে তোলা হয় আশ্রয়হীন অসহায় মানুষের জন্য। টিনের চালার 48টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ কোটি টাকার উপরে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে বদলগাছি প্রকল্প বাস্তবায়ন অফিস 2018-19 অর্থ বছরের ঘর নির্মাণ শেষ করে 48টি পরিবারের মাঝে এসব ঘর বুঝিয়ে দেয়। নির্মাণের মাত্র 6 মাস না যেতেই ঘর নির্মাণের নামে অনিয়মের এই প্রকল্পে বেশিরভাগ টিনের চালাগুলো আজ অকার্যকরভাবে পড়ে রয়েছে। এভাবেই 48 পরিবারের মধ্যে 35টি পরিবার ছেড়ে যায় এই আবাসপল্লী। আর যাওয়ার জায়গা না থাকায় আঁকড়ে থাকা 10টি পরিবার রয়েছে অন্তহীন সমস্যায়। কোনো রাস্তা নাই, ঘাট নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, টিন ফাঁক, বাতাস, কোনো জায়গায় টিন ঠিক মতন পরিষ্কার করে সাইড করা নাই। আশা করছি আমাদের ঘর দিবে, ভালো করে দিবে, কিন্তু এমন ঘর করেছে এখানে আসা আরো কষ্টকর। অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এ প্রকল্প করা হয়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মাটিটা ভরাট হয়েছে যে গুচ্ছগ্রামে, ওটা ভরাট মনে করেন যে আরো মিনিমাম 7-8 ফিট উঁচু করা লাগতো। বর্তমান যে যদি আগের যে বন্যা হতো, ওই বন্যা যদি হয় একটা মানুষও থাকতে পারবে না। নিজেদের গায়ে কোনো অপবাদ নিতে রাজি নন প্রকল্প কর্মকর্তারা। ডিপার্টমেন্ট ফিজিবিলিটি স্টাডি করে তারপরে কাজটা করেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা কিছু করবে না, সবই কি সরকার ওখানে তাদেরকে করে দিবে? দ্রুত উপজেলা প্রশাসন থেকে এটা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রকল্প বাস্তবায়ন অফিস জানায় 1,10,00,000 টাকার গুচ্ছগ্রাম নামের এ প্রকল্পে ঘর প্রতি বরাদ্দ 1,57,000 টাকা আর মাটি ভরাট কাজে 211 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্র জুড়ে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে অব্যাহত রয়েছে তীব্র তুষারঝড়। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ভার্জিনিয়া, মিসৌরি এবং টেক্সাস অঙ্গরাজ্যে। এছাড়াও অব্যাহত তুষারপাতে বিপর্যস্ত অরেগন, নিউ অর্লিন্স এবং ওয়াশিংটনও। এছাড়াও ভারী তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাশিয়া, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশের জনজীবন। তীব্র তুষারপাত আর প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। অরেগন থেকে টেক্সাস হয়ে নিউ অর্লিন্স আর পূর্বে ওয়াশিংটন। প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত এসব অঞ্চলের জনজীবন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ভার্জিনিয়া, মিজৌরি এবং টেক্সাসে। ভার্জিনিয়ার রিচমন্ডে ভারী তুষারপাতের পাশাপাশি বইছে কনকনে ঠান্ডা বাতাস। সেই সঙ্গে তীব্র তুষারঝড়ের সতর্কতাও জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও জারি করা হয়েছে। অন্যদিকে মিজৌরির সেন্ট লুইসেও তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি। 2-1 দিনের মধ্যেই এটি হিমাঙ্কের নিচে নেমে আসবে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ভারী তুষারপাতে ঢেকে গেছে গোটা শহর, ব্যাহত হচ্ছে যান চলাচল। একই পরিস্থিতি টেক্সাসেও। অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চল জুড়ে অব্যাহত রয়েছে তীব্র তুষারপাত। এতে রাস্তায় পুরো বরফের স্তর জমায় যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এদিকে তীব্র তুষারপাত আর প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে রাশিয়ায় শনিবার স্মরণকালের রেকর্ড পরিমাণ তুষারপাতের পর রোববারও তা অব্যাহত ছিল। এতে এক প্রকার ভেঙে পড়েছে রাজধানী মস্কোর জনজীবন, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। শহরটিতে আগামী 2 দিন 60 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। এছাড়াও ভারী তুষারপাত আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ গ্রিসের জনজীবনও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। পণ্য আনানের জটিলতায় বুড়িগঙ্গা তীরের পানগাঁও বন্দর ব্যবহারে আগ্রহ কম ব্যবসায়ীদের। নৌপথে পণ্য এনে শুল্কায়নের পর আবার স্থলপথ ব্যবহার বাড়তি ঝামেলা বলে মনে করেন তারা।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা না করতে পারলে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। সানবির রূপলের রিপোর্ট। 2013 সালে যাত্রা শুরুর পর থেকে আজও বন্দর হিসেবে ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারেনি পানগাঁও বন্দর। আইসিটি, ইয়ার্ড, জেটি, শেড সহ সব ধরনের অবকাঠামোই রয়েছে। চট্টগ্রাম থেকে নৌপথে 24 ঘন্টার মধ্যেই পানগাঁও পৌঁছানো সম্ভব। গত 7 বছরে সক্ষমতা অনুযায়ী পণ্য আনা নেয় ব্যবহার হয়নি। তার উপর করোনাকালীন আমদানি রফতানির ধীর গতিতে পণ্য ওঠানামা আরও কমেছে। 17টা 18টা 20টা পর্যন্ত আসছে, 20টা 25টা। একটু করোনার জন্য একটু ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় নৌপথে কম খরচে সহজে পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয় পানগাঁও বন্দরটি। বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ কম। পানগাঁও দিয়ে পাঠাই, একবার আমার ট্রাক কস্ট পড়ে, ওখানে পৌঁছানোর জন্য আবার ওখান থেকে ক্যারিং কস্ট আছে, সেখান থেকে আবার পোর্ট পর্যন্ত পৌঁছতে আবার কস্ট লাগে। আরও সুযোগ সুবিধা করে দিতে পারলে বন্দর ব্যবহারে ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠবেন বলে আশা বাণিজ্যমন্ত্রীর। কিন্তু এই সবগুলো যদি ওভারকাম করা যায়, ব্যবসায়ীরা তো সুযোগটা ভালো চায়, সেই সুযোগটা সৃষ্টি হলে দেখবেন যে ব্যবসায়ীরা সব এদিকেই হুমড়ি খেয়ে পড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, সময় ও ব্যয় সাশ্রয় করতে না পারলে বন্দর ব্যবহারে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। পর্যাপ্ত ভেসেল থাকতে হবে, সময়সূচি ঠিক মতো মেনটেন করতে হবে, ওয়েটিং টাইম, সেই সময়ের শুল্কের ব্যাপারে চিন্তা করতে হবে, বা সেই সময় যে খরচটা হয় সেই খরচটা কমানোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। প্রতি মাসে গড়ে 10 থেকে 12টি জাহাজ কন্টেইনার নিয়ে আসে পানগাঁও বন্দরে। পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে নৌপথে ব্যবসায়ীদের রয়েছে অনীহা। তবে কর্তৃপক্ষ বলছে যে এই পানগাঁও পোর্টটি চালু করা গেলে তাহলে অনেকাংশে পণ্য পরিবহনের খরচ কমে আসবে। সানবির রূপল, সময় সংবাদ, পানগাঁও পোর্ট, কেরানীগঞ্জ, ঢাকা। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। রেকর্ড পরিমাণ আলু আবাদের পর কৃষক ব্যস্ত এখন পরিচর্যায়। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জে শীত কুয়াশা উপেক্ষা করেই আলুর জমি পরিচর্যায় ব্যস্ত কৃষক। চারিদিকে সবুজের সমারোহ। জেলার যেদিকে চোখ যায় সেদিকেই আলুর জমিতে কৃষকের এই ব্যস্ততা। কোথাও আলুর জমিতে পানি দেওয়া হচ্ছে, ছিটানো হচ্ছে কীটনাশক ও ছত্রাকনাশক, আবার কোথাও সরানো হচ্ছে জমির আগাছা। ঘন সবুজ আলু গাছ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। তবে আলুর বাজার কমে যাওয়ায় ভালো আবাদ হওয়ার পরও দুশ্চিন্তায় কৃষক। 160% জমির ভিতর 3 লক্ষ টাকার পরিমাণ খরচ গেছে। বাজার আলু বিক্রিতে আছে 10 টাকা 12 টাকা কেজি, কিন্তু পাইকারি বাজার হয়তো কিনতে চাইতে আছে 8 টাকা 9 টাকা কেজি। যদি এইভাবে বাজার অব্যাহত থাকে তাইলে আমাদের প্রত্যেকটা কৃষকের লোকসান করতে হবে। উপকরণ সহজলভ্য, আবহাওয়া অনুকূল এবং রোগবালাই না থাকায় এবার আলুর বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। পোকামাকড় আক্রমণ কম হয়েছে, তারপরে এবার যে আবহাওয়া ছিল এই আবহাওয়াটা ছিল কৃষকের অনুকূলে। যদি কৃষক ন্যায্য মূল্য পায় তাহলে অবশ্যই কৃষক লাভবান হবে। কৃষি বিভাগ বলছে 13 লাখ মেট্রিক টনেরও বেশি আলু আবাদ হবে এবার। চলতি মৌসুমে জেলায় 37,700 হেক্টরেরও বেশি জমিতে আলু আবাদ হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শীতপ্রধান দেশের টিউলিপ এখন চাষ হচ্ছে বাংলাদেশে। দেলোয়ার হোসেন নামে এক উদ্যোক্তা একরকম চ্যালেঞ্জ নিয়েই উষ্ণ আবহাওয়ায় এই ফুল ফুটিয়েছেন। রাজসিক সৌন্দর্যের এই বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। টকটকে লাল, গাঢ় হলুদ, আছে হালকা বেগুনি, পিঙ্ক সহ 6 রঙের বাহারি সৌন্দর্যের বিন্দেশি টিউলিপ। ফুলের দুনিয়ায় এ এক ভিন্ন স্বাদ, অন্যরকম অনুভূতি। অনেকেই এসেছেন নেদারল্যান্ডের এই টিউলিপ দেখতে। মনের আনন্দে ফুলপ্রেমীরা ঘুরছেন মৌমিতা ফ্লাওয়ার্সে। এখানে এসে তো আমি খুব মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর কালার আর ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রথমবার বাংলাদেশি টিউলিপ দেখলাম, আমাদের দেশে কখনো হয়নি। আমি আমার আব্বু আম্মুর সাথে এখানে টিউলিপ ফুল দেখতে এসেছি। সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে এটি বহির্বিশ্বে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তা। আমদানি ব্যয় অনেক বেশি, সরকার যদি ট্যাক্স কমিয়ে দেয় তাহলে আমরা অনেক বড় আকার টিউলিপে চাষ করতে পারবো এবং টিউলিপ ফুল দেশের বাইরে রপ্তানি করতে পারবো। গাজীপুর, ঠাকুরগাঁও সহ চুয়াডাঙ্গায় দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে 20,000 বাল্ব ফুটিয়েছেন গাজীপুরের দেলোয়ার। বসন্তের আগমনে প্রকৃতি খুলে দিয়েছে দক্ষিণা দুয়ার, বইছে ফাগুনের হাওয়া। শীতের রুক্ষতা কাটিয়ে ফুলে ফুলে রঙিন চারদিক। আর এই সময়ে ষড়ঋতুর বাংলাদেশে টিউলিপের আগমন শুধু বিস্ময়ই নয়, বরং নতুন স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুল চাষিদের। রাজিবুল হাসান,
সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চতুর্থ ধাপে ভাসানচরে যাচ্ছেন 2000-এর বেশি রোহিঙ্গা। মিয়ানমারে ফিরে গিয়ে উন্নত জীবনের পথ খুঁজে পেতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ। যানজট নিরসনে রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণ প্রকল্প। উড়ান রেল লাইনের পাশাপাশি থাকছে পাতাল পথও, সম্ভাব্যতা যাচাই শেষ। এবং যুক্তরাষ্ট্র জুড়ে ভারী তুষারপাত অব্যাহত। তুষারঝড়ে ভার্জিনিয়া, মিসৌরি এবং টেক্সাসে পরিস্থিতির অবনতি। ইউরোপেও বিপর্যস্ত জনজীবন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।